সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। সেখানে ইতিমধ্যে আমরা দুটি ক্লাস নিয়েছি। আজকে কল্যাণ অর্থনীতি অধ্যায়ের শেষ ক্লাসটি নিব। আশা করি তোমরা সবাই সাথে আছো। তাহলে আমরা চলে যাই কল্যাণ অর্থনীতির ক্লাসে। কল্যাণ অর্থনীতি। কল্যাণ ধারণাটি একটি মানসিক ধারণা এবং সেটি পরিমাপ করা সত্যি অনেক কঠিন। তবে আমরা বা অর্থনীতিবিদরা চেষ্টা করছে কিভাবে এটি পরিমাপের মধ্যে নিয়ে আসা এবং মানুষের কল্যাণ বৃদ্ধি করা। কল্যাণ যত বাড়বে সমাজে, তত মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হবে, মানুষ ভালো থাকবে। এই ধারণা থেকেই আমরা কল্যাণ অর্থনীতির জায়গাটাই বন্টনকে কিভাবে বন্টন করলে মানুষের কল্যাণকে সর্বোচ্চ করবে, সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেকেন্ড যে ক্লাস, সেই ক্লাসে প্যারেটোর কাম্যতা তত্ত্ব দেখানো হয়েছে এবং সেখানে কিছু শর্তাধীন আমরা ভোগ, উৎপাদন এবং সার্বিক ভারসাম্য নিয়ে আসছিলাম। সেখানেও দেখা যায় যে একটি অনির্ণয়তার সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই অনির্ণয়তার সমস্যা দূর করার জন্য আমরা আবার নিয়ে আসলাম সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা। সেই রেখা দিয়ে আমরা সার্বিক উপযোগ সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা অনির্ণয়তার যে সমস্যা, সেই সমস্যা সমাধানের চেষ্টা করেছি মাত্র। তারপরেও অনেক কথা থেকে যায়। এজন্যই পরবর্তীতে নতুন নতুন তত্ত্ব আমাদের সামনে এসে হাজির হয়। যেমন আমরা প্যারেটো কাম্যতা তত্ত্বের যে দুইটি গুরুত্বপূর্ণ অনুমিত শর্ত ধরে নিয়েছিলাম, যে এক নম্বরে ছিল হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। এই পূর্ণ প্রতিযোগিতা, এই ধারণাটি আসলে বাস্তবের সাথে যায় না। বাস্তব যেটা দেখতে পাই আমরা আমাদের সমাজে, সেই জায়গা থেকে পূর্ণ প্রতিযোগিতার জায়গা একটা আদর্শের জায়গা। আমরা চাই যে আমাদের সব কিছু একটি পূর্ণ প্রতিযোগিতার মধ্যে থাক, কিন্তু বাস্তবতাতে আমরা অপূর্ণ প্রতিযোগিতা খুব ভালোভাবেই লক্ষ্য করি সব জায়গাতেই। আবার এখানে বলছি যে বাহ্যিকতা থাকবে না উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে। উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে বাহ্যিকতা থাকবে না, কিন্তু বাহ্যিকতার উপস্থিতি আমরা সর্বত্রই লক্ষ্য করি। যেমন আমরা উৎপাদনের ক্ষেত্রে একজনের উৎপাদন সিদ্ধান্ত দ্বারা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট না এমন অনেক ব্যক্তি প্রভাবিত হয়। তেমনিভাবে ভোগের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটি ঘটে। ভোগের ক্ষেত্রে আমি যেটা ভোগ করছি, যেমন আমি বলেছিলাম আমি একটা গান শুনছি বা আমি একটা বাগান করেছি, এর মধ্য দিয়েও কিন্তু ওই বাগানের সাথে বা ওই গান ক্রয়ের সাথে সম্পৃক্ত না এমন মানুষও কিন্তু ভোগের দ্বারা প্রভাবিত হচ্ছে। তার মানে সমাজে বাহ্যিকতার অবস্থান রয়েছে, বাহ্যিকতা থাকে। তাহলে এই যে এই বিষয়গুলোর কারণে, বিশেষ করে বাহ্যিকতা, আর এটা তো অনুপস্থিতি দেখা যায়, তাহলে কি হয়, মার্কেট ফেইল করে। মার্কেট ফেইল করে, আমরা বাজার ব্যর্থতা বলি। এই যে মার্কেট ফেইলর, বাজার ব্যর্থতা, এই বাজার ব্যর্থতার সৃষ্টি হয়। বাজার ব্যর্থতা সৃষ্টি হচ্ছে কারণ আমার যেই সব অনুমিত শর্তের উপর ভিত্তি করে আমরা প্যারেটো কাম্যতা তত্ত্ব দাঁড় করিয়েছি, সেই জায়গাতে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এই অনুমিত শর্তের মধ্যে। তাহলে আমরা যদি এরকম দু একটি অনুমিত শর্ত সমাজ ফুলফিল করতে না পারার কারণে বাজার ব্যর্থতা সৃষ্টি হয়, তাহলে আমরা কি বাকি অনুমিত যে শর্তগুলো ছিল সেগুলো ফুলফিল করলেই আমরা প্যারেটো কাম্যতাকেই ধরে নিয়ে সর্বোত্তম
বেস্ট যে সর্বোত্তম ভালো সর্বোত্তম যেটা সেটা নিয়ে ভাববো? বলা হচ্ছে যদি প্যারেটো কাম্যতার দু একটি শর্ত পূরণ করা সম্ভব না হয় তাহলে অন্য শর্তগুলোও পূরণ করার প্রয়োজন নাই। তার মানে তখন প্যারেটো কাম্যতা ঠিকমতো কাজ করবে না। আমাকে তখন দ্বিতীয় সর্বোত্তম কোনো পন্থায় যেতে হবে। এই দ্বিতীয় সর্বোত্তম যে পন্থা সেটাকে বলা হচ্ছে থিওরি অফ সেকেন্ড বেস্ট। তাহলে আমরা চলো দেখে নিই যে থিওরি অফ সেকেন্ড বেস্ট এটা কিভাবে কাজ করছে। আমরা যদি এখানে একটি চিত্র অঙ্কন করি এইভাবে যে এখানে আমি লম্ব অক্ষ নিলাম, এখানে আমি ভূমি অক্ষ নিচ্ছি। তাহলে লম্ব এবং ভূমি অক্ষের এদিকে এক্স পণ্য দিলাম, এদিকে আমি ওয়াই পণ্য বিবেচনা করলাম। এই হচ্ছে আমার সামর্থ্যের জায়গা আমি চিহ্নিত করলাম। তারপরে আমি এই জায়গাটা দিয়ে আমি একটি তোমার সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, W3 বললাম, এবং তোমার একটা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা অঙ্কন করতে পারি। এখানে এটা দিয়ে এইভাবে এখানে টাচ করে এদিকে আসলো। এখন এই অবস্থাতে আমার সামর্থ্য হলো এখানে, কিন্তু আমাকে যেতে হবে এখানে, সেটা যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি পরবর্তী কোথায় যাব? তাহলে আমি এরকম আর একটা অপশন বিবেচনা করতে পারি যেটা জাস্ট এটাকে টাচ করে চলে গেছে, এটাকে W2 বললাম। আর একটা অপশন বিবেচনা করি, একে টাচ করে চলে গেছে এদিক দিয়ে W1 বললাম। খুব সিম্পল উপায়ে চিন্তা করো। আমরা দুটো বিন্দু পেয়েছি, এটা হলো দুটো না অনেকগুলো বিন্দু পেয়েছি আমরা। এটা হলো U1, এটাকে A দাও, এটাকে আমরা এই যে এখানে B দিলাম সামর্থ্য জায়গাটাতে, এটাকে A বলছি এবং এটাকে B বলছি। এখন দেখো আমাদের এটা হচ্ছে ফার্স্ট বেস্ট, যেটা আর কি মানে প্রথম সর্বোত্তম জায়গাটা হচ্ছে আমার এটা। কারণ এই জায়গায় যাওয়ার জন্য আমার কিন্তু সামর্থ্য নাই, আমি কিন্তু ইচ্ছে করলে জায়গা যেতে পারবো না। এটা এই সামর্থ্য বলতে এখানে যেমন আমি বললাম যে প্যারেটো কাম্যতার যে অনুমিত শর্ত, সেই শর্তগুলো আমি সব ফুলফিল করতে পারছি না, তাহলে এটাও কিন্তু একটা সামর্থ্যের জায়গা। তাহলে আমি যদি প্যারেটো কাম্যতার সবগুলো শর্ত ফুলফিল করতে পারতাম তাহলে আমি অবস্থান করতাম হচ্ছে ই বিন্দুতে, এবং সেটা হলো সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখার সবচাইতে উপরের নিরপেক্ষ রেখা, এবং এই রেখা সবচাইতে বেশি উপযোগ সম্পন্ন। এখন যেহেতু আমি ওখানে যেতে পারছি না, তাহলে আমাকে এবং কিছু শর্ত ফুলফিল হচ্ছে না বলেই আমি তখন আর এই রেখাতে কোনো চিন্তা ভাবনা না করে আমি নিচের দিকে কোথাও যাওয়ার চেষ্টা করব, মানে সেকেন্ড বেস্ট অপশনটা আমি বেছে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এখান থেকে এখন কোথায় যাব? সেকেন্ড বেস্ট অপশনে এই যে আমার সামর্থ্য, এই সামর্থ্যর জায়গাতে আমার তিনটা অপশন আছে। একটা হলো A, এটাও সামর্থ্যের মধ্যে, একটা হলো E1, এটাও সামর্থ্যের মধ্যে, এটা হলো B, সেটাও সামর্থ্যের মধ্যে। এই যে তিনটা আমার অপশন আছে সামর্থ্যের মধ্যে, এই তিনটা জায়গা থেকে আমি কি করতে পারি? এখন চিন্তা করি, এই যে আমার A বিন্দু এবং এই B বিন্দু, এই দুটি বিন্দুই কিন্তু সবচেয়ে নিচের সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখায় অবস্থান করছে। যেহেতু সবচেয়ে নিচের রেখায় অবস্থান করছে, তাই আমি তোমার এই বিন্দুতে থাকতে পারি না, আমাকে চলে যেতে হবে হচ্ছে আরও ভালো কোনো বিন্দুতে যেতে পারি কিনা সেই জায়গাটা দেখার জন্য আমাকে এখানে যেতে হবে।
এখানে গেলে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে আমি এর চাইতে ভালো অবস্থানে আছি, বাট এর চাইতে কম। তাহলে এর চাইতে কম হলো সেকেন্ড, তাহলে এটাই হলো হচ্ছে আমার দ্বিতীয় সর্বোত্তম। এই হলো হচ্ছে থিওরি অফ সেকেন্ড বেস্ট, যেটা বলি আমরা, যে থিওরি অফ সেকেন্ড বেস্ট, থিওরি অফ সেকেন্ড বেস্ট, এটার মূল কথা হলো এই জায়গাটায়। এখন এই তত্ত্বেরও বেশ কিছু সমালোচনা করা হয়, তার মধ্যে একটা বড় জায়গাটা হলো যে এই যে আমরা প্যারেটো অপটিমালিটিতে পৌঁছাতে পারছি না বলে আমরা মনে করছি যে সমাজে অপূর্ণ প্রতিযোগিতা থাকবেই, সমাজে বাহ্যিকতা থাকবে, এটা নিয়ে আমাদের কাজ করা তেমন কিছু নাই। এই যে এটা বলে আমরা কিন্তু সমাজে অপূর্ণ প্রতিযোগিতা বা বাহ্যিকতার এই জায়গাগুলোকে আমরা অ্যালাউ করছি। এটা একটা বড় ত্রুটির জায়গা। কারণ যে সমাজে আমরা দেখেছি যে কল্যাণ পরিমাপের সময় যে সমাজে যত বেশি অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া অবস্থা থাকবে সেই সমাজে তত বেশি, সেই সমাজের কল্যাণ তত বেশি কমে যাবে। কারণ আমাদের যে ভোক্তার এবং উৎপাদকের উদ্বৃত্তের জায়গা যেটা বলেছি, সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে সেই সমাজে আমরা যেহেতু সামাজিক কল্যাণের কথা বলি, সামাজিক কল্যাণের জায়গা থেকে সেই সমাজে কল্যাণ কমে যাবে। এখন এখানেও অনেক ব্যালেন্সের ব্যাপার আছে, কারণ তোমার সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা দেখা যায়, একচেটিয়া ব্যবসা যারা করে, একচেটিয়া ব্যবসার মধ্য দিয়ে একটা দেশ এগিয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা আমাদের বক্তব্যটা হলো যে আমরা সামাজিক কল্যাণের কথা বলবো, কোনো একজন ব্যক্তির ফুলে ফেঁপে ওঠার কথা বলছি না, আমরা বলছি সামাজিক কল্যাণের কথা। আমরা একটা দেশের সমস্ত মানুষের বা সর্বাধিক মানুষের কল্যাণ কীভাবে নিশ্চিত হবে সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলছি। তাহলে এই থিওরি অফ সেকেন্ড বেস্টের এই হলো জায়গাটা। নেক্সট আমরা চলে যাব, এটা যেমন আমরা প্যারেটো কাম্যতার তোমার যে সমস্যা ছিল সেখান থেকে আমরা একটা সমাধানের চেষ্টা করলাম যে ঠিক আছে, প্যারেটো কাম্যতা যেহেতু ফুলফিল হচ্ছে না, অতএব আমরা এটাকে তোমার কিভাবে সমাধান খুঁজে পেতে পারি সেই জায়গাটা নিয়ে কথা বললাম। এবার আসো যে আমরা নতুন একটা জায়গায় যাব, ওটাও কিন্তু প্যারেটো কাম্যতার জায়গা থেকেই আসছে। বলা হচ্ছে যে প্যারেটো কাম্যতায় বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির ক্ষতি না করে অন্য কোনো একজন ব্যক্তির উপকার করার সুযোগ নাই, সম্ভব না। যদি এরকম অবস্থার সৃষ্টি হয় তবে সেই পরিস্থিতিকে বলা হচ্ছে যে সর্বোত্তম বা সবচেয়ে ভালো অপটিমাম অবস্থা বা কাম্য অবস্থার কথা বলা হচ্ছে। এখন এটা নিয়ে যেটা কথা হচ্ছে, পরের দিকে যখন তোমার আরও বিভিন্ন অর্থনীতিবিদরা চিন্তাভাবনা শুরু করলো, তার ভেতরে কার্লোর এবং হিগস তার একটা নীতি আছে, সেটা হলো কার্লোর হিগসের কার্লোর হিগস ক্রাইটেরিয়া বা কার্লোর হিগসের নীতি। এটাকে বলা হয় কম্পেনসেশন ক্রাইটেরিয়া বা ক্ষতিপূরণমূলক নীতি। ক্ষতিপূরণমূলক নীতি কি বলছে এখানে? কার্লোর হিগসের এই যে তার জায়গাটা, এখানে কিন্তু এই কথাগুলো বলার জন্য ওনারাও বেশ কিছু কন্ডিশনের আওতায় আসছে। যেমন বলা হচ্ছে যে ভোক্তার রুচি পছন্দ সেটা স্থির থাকবে। তারপরে বলছে যে এই যে ব্যক্তির উপযোগ তুলনা করার কথা যেটা বলা হয়, যে ব্যক্তি যেটা আছে তার উপযোগ তুলনা করব। উপযোগ যেহেতু মানসিক ব্যাপার, সেখানে এটাকে তুলনা করার ব্যাপারটাই হচ্ছে ঠিক যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য না, তাহলে আন্তঃব্যক্তির উপযোগ তুলনা করার কথা ঠিক হবে না। তারপরে বলা হচ্ছে যে ব্যক্তি নিজেই তার কল্যাণের পরিমাপ নিজেই করবে, আমি আমার কল্যাণের পরিমাপ আমি নিজেই করব। তাহলে এই যে আমার কল্যাণের পরিমাপ করা আমি নিজেই করছি, এই জায়গাটা ঠিক থাকবে। তারপরে এখানেও প্যারেটো কাম্যতার মতো সমাজে বাহ্যিকতার উপস্থিতি থাকবে না, এ কথা বলা হয়েছে। আবার বলা হচ্ছে যে
তোমার উৎপাদনের স্তর দ্বারাই সমাজ কল্যাণ নির্ধারিত হবে। উৎপাদনের মানে একেবারেই অবজেক্টিভ যে বিষয়, সাবজেক্টিভ না, অবজেক্টিভ বস্তুগত বিষয় দ্বারা সমাজ কল্যাণ নির্ধারিত হবে। এই কথাগুলো কিন্তু এগুলো হচ্ছে অনুমিত শর্তের জায়গাতে এগুলো ধরে নিয়েছে। কী কী ধরে নিয়েছে? যে রুচি পছন্দ ভোক্তার সেটা স্থির থাকবে। আবার বলা হচ্ছে যে আন্তঃব্যক্তির যে কল্যাণ বা উপযোগ সেটা মানে গ্রহণযোগ্য না, এটা করা যায় না, এটা করা যায় না, তুলনা করার জায়গাটা নাই এখানে, কারণ উপযোগ মানসিক ধারণা। আবার বলা হচ্ছে বাহ্যিকতায় সমাজে থাকবে না, বাহ্যিকতার উপস্থিতি হলে হবে না। তারপরে বলা হচ্ছে যে সামাজিক কল্যাণ যে বিষয়টা সেটা অবজেক্টিভ বা উপযোগ স্তর দ্বারা, উৎপাদন স্তর দ্বারাই, নট উপযোগ, উৎপাদন স্তর দ্বারাই সেটা প্রভাবিত হবে। তাহলে আমরা যে প্যারোটোর যে কথাটা বললাম যে একজন ব্যক্তির ক্ষতি করা ছাড়া অন্য একজন ব্যক্তির উপকার করার সুযোগ যদি না থাকে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে যে প্যারোটো কাম্যতার জায়গা এবং সমাজের কল্যাণের জায়গা। কার্ল হিগস তারা বলছে যে বিষয়টা এভাবে না হলেও হয়। কিভাবে হয়? বলছে যে একজন ব্যক্তির ক্ষতি করলাম, একজন ব্যক্তির ক্ষতি করেও যদি অন্য একজন ব্যক্তির উপকার করা যায় এবং যে ব্যক্তির উপকার হলো তার উপকারের পরিমাণ এতই বেশি যে সেখান থেকে যে ব্যক্তির ক্ষতি হলো তাকে ক্ষতিপূরণ দিয়েও সেই ব্যক্তির উপকার বেশি থাকে, তার মানে সমাজের উপকার বৃদ্ধি পায়। তার মানে বলা হচ্ছে যে এ ব্যক্তি এবং বি ব্যক্তি, এই এ এবং বি দুজন ব্যক্তি সমাজে অবস্থান করছে। যদি আমরা এভাবে চিন্তা করি যে এ ব্যক্তির ধরে যে সে 30 ইউনিট উপযোগ পায় প্রাথমিক অবস্থাতে এবং বি ব্যক্তির উপযোগ আমরা যদি বিবেচনা করি, তাহলে মনে করো যে এই ব্যক্তির উপযোগ যা আছে, আমরা এখানে একটা মেজারমেন্টে যায় আর কি, যে ধরো বি ব্যক্তি 50 ইউনিট উপযোগ পায়, এরকম একটা আমরা প্রাথমিক চিত্র উপস্থাপন করলাম। এখন যদি আমি এ ব্যক্তির ক্ষতি করে এরকম করলাম যে এ ব্যক্তির আমি ক্ষতি করলাম, আমি যেই সম্পদের পুনর্বন্টনে যাচ্ছি, আমি যেমন করে না রাস্তা করবে এদিক দিয়ে, রাস্তা করতে গেলে অনেক মানুষের ঘর বাড়ি ভাঙা পড়বে, অনেক মানুষের দোকানপাট ভাঙা পড়বে, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তো ক্ষতিগ্রস্ত হলে তাদের এখন ধরে নিলাম যে এই যে রাষ্ট্র এই কাজটা করছে, তাহলে এরা কিন্তু 30 ইউনিটে ছিল। এখন এই যে পুনর্বন্টন করা হলো, রাস্তা করে দেওয়া হলো, রাস্তা করে দিলে কি হলো, এরা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু রাস্তা করার কারণে সমাজের কল্যাণ কিন্তু অনেক বেড়ে গেল। তাহলে তোমার আমরা যে কীভাবে বাড়ে, বি ব্যক্তি যে আছে, ধরো যে আমাদের নতুন যে পুনর্বন্টন হলো, পুনর্বন্টনে কি হলো, এ মনে করো 10-এ চলে আসলো আর এ মনে করো যে 100-তে চলে গেল সাপোজ। এখন তাহলে কি দাঁড়ালো, তোমার এর কিন্তু কল্যাণ অনেক বেড়ে গেছে, কিন্তু মানে বি এর কল্যাণ অনেক বেড়ে গেছে, কিন্তু এর কল্যাণ কমে গেছে। এখন যদি এ যদি 30-এ ছিল, তাহলে একে যদি আমি আর 20 দিয়ে দিই, তাহলে একে যদি আমি 20 দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমার 80 থাকে। তাহলে 20 দিয়ে দিলে কত হয়, একে 20 দিলে এর এখানে 30 হয়ে যায়, আর এখানে আমার 80 থাকে। তাহলে দেখা গেলো যে এই ব্যক্তির কোনো প্রকার মানে এর ব্যক্তি, আমি মনে করো সমাজ কাম্য অবস্থানেই ছিল, এই জায়গাতে আমি কাম্য অবস্থানে থাকলে হয়তো কোনো কাজ করার সুযোগ নাই, কিন্তু কার্ল হিগস বলছে যে আমি যদি এই ব্যক্তির ক্ষতি করি, এই ব্যক্তির ক্ষতি করেও যদি আমি এই কাজে হাত দিই, তাহলে যে উপকার সৃষ্টি হয় সেখান থেকে যদি আমি এ ব্যক্তির ক্ষতিপূরণ দিয়ে দিই, তারপরও বি ব্যক্তি অনেক বেশি লাভবান থাকবে। তার মানে আগে সমাজের মোট কল্যাণ ছিল, যদি আমরা ধরি 50-30-80 ইউনিট, তাহলে এখন কিন্তু 110 ইউনিট হচ্ছে। সমাজের কল্যাণ কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে জায়গাটা, এটা এমন হতে পারে বা এটা 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 এরকম হতে পারে যে ঠিক আছে, এ যদি আরও বেশি এখানে দেয়, একে যদি আরও সাপোর্ট দেয়, মনে করো যে আরও 20 এখানে দিয়ে দিল, তাহলেও কিন্তু দেখো যে এর হলো 50 আর এর তখন হবে হচ্ছে 60, যদি 20 এখান থেকে দিয়ে দেয়, তারপরেও কিন্তু দেখো এ তখন এও খুশি এও খুশি।
দুজনেই খুশি। তার মানে প্যারোটোর জায়গা থেকে যেখানে বলা হচ্ছিল যে একজন ব্যক্তির ক্ষতি করে যখন আরেকজন ব্যক্তির উপকার করার, ক্ষতি না করে উপকার করা যায় না, একজন ব্যক্তির ক্ষতি না করে অন্য একজন ব্যক্তির উপকার করা যায় না, তাহলে সেই সমাজ হলে হচ্ছে কাম্য অবস্থায় আছে। তাহলে এখানে সমাজ কিন্তু কাম্য অবস্থায় ছিল, কারণ এখানে আমি এর ক্ষতি না করে আমি বিয়ের উপকার করতে পারবো না। কিন্তু কি ঘটনা ঘটলো, আমি এই কার্ল হিগস বলছে যে আমি যদি ক্ষতিপূরণমূলক নীতির আওতায় যাই তাহলে দেখা যাবে যে এ ব্যক্তির ক্ষতি করেও আমার সমাজে এমনভাবে আমি বন্টন করলাম, দেখা গেল যে আমার এ ব্যক্তিও লাভবান হচ্ছে, বি ব্যক্তিও লাভবান হচ্ছে। এই যে ক্ষতিপূরণমূলক নীতি, এই জায়গা থেকে কিন্তু সমাজের কল্যাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা তো বলি যে বন্টনের মাধ্যমে কিভাবে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়, সেই জায়গাটাই কিন্তু তোমার কল্যাণ সেটা জায়গাটা নিয়ে কল্যাণ অর্থনীতি কাজ করে। তাহলে এখানে আমরা এই জিনিসটা পাইলাম। এখন আমরা এটাকে একটা চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। এই কনসেপ্টটাকেই একটা চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে দেখা যায়, এখানে দেখো যে যদি এভাবে থাকে আমাদের, আমি একটা লম্ব অক্ষ নিলাম, এটা ভূমি অক্ষ, তাহলে এটাকে আমি বলছি ধরো যে বি এর উপযোগ, এটাকে বলছি আমরা এর উপযোগ। তারপরে একটা সমাজের উপযোগ সমবাহু রেখা অঙ্কন করতে পারি আমরা, এরকম করে এরকম একটা রেখা অঙ্কন করতে পারি। এটা হচ্ছে সমাজের উপযোগ সম্ভাবনা রেখা। সমাজের উপযোগ সম্ভাবনা রেখা। এখান থেকে এখন আমার একটা প্রাথমিক অবস্থানে যাই, এটাকে আমরা নাম দিলাম, মনে করো যে এটাকে বলছি এ, এটাকে বলছি বি, এই রেখাটার নাম দিলাম। এখন আমরা যদি মনে করো যে একটা প্রাথমিক অবস্থানে যাই, মনে করো যে এখানে আমরা যাচ্ছি, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেখানে প্যারোটোকাম্যতার শেষ হয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে যেখানে কাজ করার আরও সুযোগ আছে। কথাটা হলো যে যেখানে প্যারোটোকাম্যতা শেষ করে দিয়েছে, যে না এরপরে আর যাওয়া যাবে না, সেই জায়গা থেকেই কার্ল হিগস তার কাজ শুরু করেছে। অতএব কার্ল হিগস প্যারোটোকাম্যতার ওই জায়গাটাকে কাম্য বলছে না, বলছে আরও কাজ করার সুযোগ আছে। এজন্যই আমরা ঠিক এই রেখার উপরে কোনো বিন্দু না নিয়ে আমরা নিচে কোনো বিন্দু নেব। ধরে নিলাম যে আমরা এই একটা বিন্দু নিলাম, H1 বিন্দু নিলাম। তো H1 বিন্দু নিলে আমি এদিকে এই ব্যক্তি মনে করো যে ইউ এ, আমরা এরকম করে বলছি, আচ্ছা থাক এখানে আর কি, ইউ এ দিলাম, আর এখানে দিলাম হচ্ছে আমরা ইউ বি, এটাকে 0 দিই। এটা আমরা প্রাথমিক অবস্থা বিবেচনা করছি আর কি, এই জায়গাটাতে আমি আসলাম। এখন বলা হচ্ছে যে এই জায়গাটা প্যারোটোর কাম্য জায়গা, কিন্তু কার্ল হিগস বলছে যে এখানে কাজ করার সুযোগ আছে, আমরা বর্ণন করতে পারি। তা আমরা বর্ণন কীভাবে করতে পারি, আমরা এই H1 থেকে আমি যদি নতুন একটা বিন্দু H2 নিই, H2 নিলে কী ঘটনা ঘটছে, H2 নিলে ঘটনাটা ঘটবে এরকম যে এখানে এই যে ইউটিলিটি অফ B1 আর এখানে হবে হচ্ছে ইউটিলিটি অফ A1। তাহলে বি ব্যক্তির উপযোগ কিন্তু অনেক কমে গেছে, কল্যাণ উপযোগ কমে যাওয়া মানে কল্যাণ কমে গেছে, আর এ ব্যক্তির কল্যাণ অনেক বেড়ে গেছে। তাহলে কি হলো, এই অবস্থা থেকে কাজ করার কারণেই প্যারোটোর তত্ত্বানুসারে যেহেতু একটা কাম্যবিন্দু ছিল, বি ব্যক্তির কল্যাণ কমে গেল, এই ব্যক্তির কল্যাণ বেড়ে গেল। তাহলে এটাও তো কাম্য অবস্থা হলো না, কারণ এখানে কিন্তু আমি বি ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করেছি। তো বি ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাকে আবারও রিসাবল করতে হবে, আমাকে এই যে লাভ করলো তার কিছু অংশ আমাকে একে ফেরত দিতে হবে। তাহলে ধরি যে আমরা নতুন একটা বিন্দুতে গেলাম, সেটা হলো H3 বিন্দু। H3 বিন্দু গেলে কী ঘটছে দেখো, H3 বিন্দু গেলে এখানে হচ্ছে A1 ছিল 2 দিই। এখন আবার H3 বিন্দুতে আসার কারণে এর যে লাভের কিছু অংশ বিকে দিয়ে দেওয়া হয়েছে, এ ব্যক্তির লাভের কিছু অংশ বি ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার কারণে
সে কিন্তু তার আগের যে জায়গা ছিল ঠিক সে জায়গায় পৌঁছে গেল। আর এদিকে তোমার এ ব্যক্তি আগে ছিল হচ্ছে এই জায়গায়, এখন সে তার চাইতে বেশি ভালো জায়গায় অবস্থান করছে, ঠিক অনেক বেশি ভালো নয়, যেহেতু একজনের ক্ষতি করা হয়েছে এজন্য এই ক্ষতিপূরণ দেওয়ার কারণে তার কিছুটা উপযোগ কমে গেছে, কিন্তু তারপরেও সে কিন্তু আগের চাইতে ভালো অবস্থায় আছে। তাহলে আমি এই ব্যক্তির বি ব্যক্তির কোনো ক্ষতি না করেই, মানে ক্ষতিপূরণ দিয়ে, মানে তার আগের জায়গাতে রেখেই আমি কিন্তু এ ব্যক্তির উপকার করতে পারছি। এই জায়গাটাই হলো হচ্ছে কার্ল হিক্সের ক্ষতিপূরণের জায়গা, যে ক্ষতিপূরণ দিয়েও যেখানে কাম্যতা শেষ হয়েছিল সেখানেও কাজ করার সুযোগ আছে। এই জায়গাটা হলো কার্ল হিক্সের ক্রাইটেরিয়ার জায়গাটা। এখন এই কার্ল হিক্সের এই জায়গা থেকে সাইটোভস্কি আবার আরেকটা কথা বলছে যে যদি সাইটোভস্কি এই সাইটোভস্কির যে তোমার রিভার্সাল টেস্ট বলা হয়, এই রিভার্সাল টেস্টে এরকম বলা হচ্ছে যে ঠিক আছে, ভালো কথা, আমি H1 থেকে H2-তে যদি যেতে পারি এবং সেখানে যদি কল্যাণ বৃদ্ধি পাই, তাহলে এমনও তো হতে পারে যে যারা ক্ষতিগ্রস্ত হলো তারা যে ব্যক্তি উপকার পাচ্ছে এই তোমার রিসাপল বা পুনর্বন্টনের কারণে, তাদেরকে যদি ঘুষ, উৎকোচ বা অন্য কোনো উপায়ে যদি এই বন্টন থেকে বিরত রাখা যায়, তাহলে কিন্তু সে তার জায়গাতে অবস্থান করবে। যদি এটা বিরত রাখতে পারে তাহলে কি হবে, H2-তে না গিয়ে আমার H1-এই, কারণ যদি আমি H1 থেকে H2-তে যাওয়াটা কল্যাণকর হয়ে থাকে, তাহলে কিন্তু আমি এখান থেকে এখানে আমি বলি ঠিক আছে, তাহলে আমার ঘর বাড়ি ভাঙবে, নতুন করে ঘর বাড়ি করতে হবে, আমার দরকার নেই। আমি যেহেতু তোমার এই বন্টনের পরেও কিন্তু আমি আমার আগের অবস্থানে আছি, অতএব আমার এই বন্টন দরকার নেই, আমি এটাকে ঠেকাই দেব যে ঠিক আছে, এদিক দিয়ে রাস্তা করতে দিব না, আমি এখানে মিল ফ্যাক্টরিজ করতে দিব না। আমি এরকম অনেক জায়গাতেই হয়, যেমন ইন্ডিয়াতে নর্মদা নদীর ওখানে যে নদী কী করে তোমার কাজ করার চেষ্টা করলো রাষ্ট্র, সেটাকে প্রতিহত করা হলো। আবার আমাদের দেশেও বিভিন্ন প্রকার পরিবেশবিদরা তারা এসব নিয়ে কথা বলে। তারপরে তোমার রাস্তাঘাট করা নিয়েও কিন্তু অনেক কথা হয়। তার মানে এই যে সম্পদের পুনর্বন্টন, এগুলো নিয়ে কথা হয় অনেক। কথা হলে তারা যদি কোনোভাবে বোঝাতে পারে, কোনোভাবে তাদের এই পুনর্বন্টনকে ঠেকাই দিতে পারে, তাহলে তার এখান থেকে এখানে যাওয়ার প্রয়োজনই পড়ছে না। এই জায়গাটা হচ্ছে প্যারাডক্স। এটাই হলো এক প্রকার প্যারাডক্স বা অসামঞ্জস্যতা। কার্ল হিক্সের এই জায়গাটা হচ্ছে অসামঞ্জস্যতা। তাহলে কি ঘটনা ঘটবে, এই যে কার্ল হিক্সের সাইটোভস্কির যে রিভার্সাল টেস্ট, তাহলে এটা এখন এই ঘটনাটা ঘটবে কিভাবে, তখন তোমাকে আসতে হবে সাইটোভস্কির ডাবল ক্রাইটেরিয়ন, তাই না? সাইটোভস্কির রিভার্সাল টেস্টে আমরা দেখলাম রিভার্সাল টেস্টে কি হলো, যে আমি H1 থেকে যদি H2-তে যেতে পারি, তাহলে এমনও তো হতে পারে যে H1 থেকে যাওয়ার প্রয়োজনই নাই, সে এখানে H1-এ অবস্থান করবে। H2-তে যে পুনর্বন্টন হবে, সেই পুনর্বন্টনকে ঠেকাই দেওয়া হয়েছে যে পুনর্বন্টন আমরা করতে দেবো না, পুনর্বন্টন থাক, তাহলে সে কিন্তু এখানে অবস্থান করবে। তাহলে তো তোমার এই বিষয়টা কাজ করবে না, তাই না? তাহলে এটাই হলো যদি একটা প্যারাডক্স, এখান থেকে এখানে যাওয়া যদি পারা যায়, তাহলে এখান থেকে এখানেও ফিরে আসা যেতে পারে আর কি। এই যে প্যারাডক্স, এই জায়গা থেকে এখন সাইটোভস্কির ডাবল ক্রাইটেরিয়ন যেটা আছে, এই ডাবল ক্রাইটেরিয়নের যেটা কথা বলা হয়, এখানে একটা সমাধানের কথা বলা হয় ডাবল ক্রাইটেরিয়ন। এখানে বলা হচ্ছে, এখানে দুটো কন্ডিশন দেওয়া হয়েছে। কন্ডিশনটা হলো, এক নম্বর কন্ডিশন বলা হচ্ছে এরকম করে যে প্রথমে আমাদের এই অসামঞ্জস্য দূর করার জন্য আমাকে ডাবল একটা জায়গায় আসতে হবে। সেটা হলো প্রথমে কার্ল হিক্সের যে নীতি, সেই নীতির কার্যকারিতা ঠিক রাখতে হবে। কার্ল হিক্সের নীতির কার্যকারিতা ঠিক রাখতে হবে এবং এই যে সাইটোভস্কির রিভার্সাল টেস্ট হয়েছে, এই রিভার্সাল টেস্টকে অকার্যকর করতে হবে। তার মানে কার্ল হিক্সের যে তোমার নীতি, মানে এই যে H1 থেকে H2-এ যাওয়া, এটাকে আমার ইফেক্টিভ রাখতে হবে, কার্যকর রাখতে হবে,
ঠিক আছে। এবং 2 নম্বর হচ্ছে এই যে সাইটোফস্কের প্যারাডক্স বলছি আমরা, এই প্যারাডক্স হতে দেওয়া যাবে না। সাইটোফস্কের প্যারাডক্স, এই প্যারাডক্সকে হতে দেওয়া যাবে না, এটাকে অকার্যকর করতে হবে। তাহলে কীভাবে করতে হবে? অকার্যকর করতে হবে। তো সাইটোফস্কের প্যারাডক্সকে অকার্যকর করতে গেলে আমাকে কী অবস্থান করতে হবে? আমাকে এই বিন্দুতে যেতেই হবে, তাহলে কি করা হচ্ছে, আমি যদি এরকম হয় আমি H1 থেকে H2তে গেলাম, তাহলে কি হলো, H1 থেকে H2 যেতে পারলে আমার কার্লোর হিক্সের যে নীতি, ক্ষতিপূরণমূলক নীতি, সেটা কার্যকর হচ্ছে। আর 2 নম্বর বলা হচ্ছে যদি আমি যেতে না পারি তাহলে কিন্তু আমার H1 থেকে যায়, তাহলে কিন্তু সাইটোফস্কের রিভার্সাল টেস্ট কিন্তু কার্যকর হচ্ছে। আমাকে কী করতে হবে, এই যে এরা যেন, এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনোভাবে যেন কোনো প্রকার বাধা দিয়ে বা উৎকোচ বা ঘুষ বা অন্য কোনো প্রকার উপায়ে যেন এই পুনর্বন্টনকে বন্ধ করতে না পারে, সেই জায়গায় থাকতে হবে। সেই জায়গায় থাকলেই আমার কার্লোর হিক্সের এই নীতি কার্যকর হবে এবং সাইটোফস্কের প্যারাডক্স যেটা আছে সেটা অকার্যকর হবে। তার মানে এই পুনর্বন্টন আমাকে নিশ্চিত করতে হবে। যদি আমি এটা নিশ্চিত করতে পারি যে H1 থেকে H2তে আমি যেতে পারার অর্থই হলো কার্লোর হিক্সের ক্ষতিপূরণমূলক নীতি কার্যকর হলো এবং এদের যে প্রচেষ্টা ছিল যে এই কাজটা করতে দেওয়া যাবে না, সেই প্রচেষ্টা ব্যাহত হলো, মানে রিভার্সাল টেস্টটা তোমার কাজ করলো না। তাহলে এই অবস্থা করতে গেলে তখন দেখা যাবে যে সমাজে আমার সামাজিক যে কল্যাণ সেটা কিন্তু বেড়ে গেল, কারণ আমি H1 থেকে H2তে চলে গেলাম। এইভাবে তোমার এই কল্যাণের জায়গাটা কিভাবে দেখো, প্রত্যেকটা জায়গাতে এখানে চেষ্টা করা হয়েছে একটু একটু করে কল্যাণ বৃদ্ধি করা, এবং সেই কল্যাণ বৃদ্ধি হলো হচ্ছে সামাজিক কল্যাণ বৃদ্ধি। এটা খুবই বর্তমান সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা সব সমাজেই ছিল, কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করা হয়নি। কিন্তু এখন এগুলো নিয়ে ভাবা হচ্ছে যে কিভাবে সমাজের সকল মানুষ ভালো থাকবে, সবাইকে নিয়ে কথা বলা হচ্ছে, প্রত্যেকটা মানুষকে কীভাবে ভালো রাখা যায়, তাদের জীবনযাত্রার মানের কীভাবে উন্নতি করা যায়, তারা আরও ভালো কিভাবে তাদের ভোগ্য বস্তুগুলো তারা সহজে তাদের কাছে পেয়ে যায়, তাদের ইনকাম আরও বাড়ে, এ ধরনের একটা প্রচেষ্টা রাষ্ট্রের কাছ থেকে প্রতিনিয়ত করা হচ্ছে। এজন্যই আমাদের এই যে এত জিডিপি গ্রোথ নিয়ে কথা বলা হচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়, আমাদের নিরাপত্তা জায়গা নিয়ে কথা বলা হয়, এভাবে প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু প্রতিনিয়ত কথা বলা হচ্ছে যে মানুষ কিভাবে ভালো থাকবে, সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ যেন ভালো থাকে, উপরের শ্রেণীর মানুষের জন্য ভালো থাকে। আমরা এমন কোনো সমাজ চাই না যে ধনীদের অর্থ কেড়ে নিয়ে এসে গরিবদের বন্টন করে দেওয়া হোক, আমরা এটাও চাই না। আমরা এমনভাবে বন্টনটা করতে চাই যেন ধনী ব্যক্তি তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার গরিব যারা আছে, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, তারাও যেন উপকৃত হয়। এরকম একটা বন্টন চাই আমরা, যে লাভের কিছু অংশ তারাও রাখুক, আবার গরিব যারা আছে, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। তাহলেই টোটাল সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। আমরা এই ধরনের একটা সমাজ প্রত্যাশা করি এবং এমনও হতে পারে এখান থেকে আরও কোনো ভালো কোনো জায়গা যেখানে হয়তো বা যাওয়ার সুযোগ রয়েছে, এখান থেকে চিন্তা করলে, যেমন এখানে আমরা দেখলাম যে এর কোনো কল্যাণ বৃদ্ধি পাইল না, এই ছবিতে আর কি, আমরা যদি এখানে না যাই, যদি আমরা এদিকেও যেতে পারতাম, তাহলে এমন যদি হয় তাহলে এর যে সাপোর্ট আছে সেগুলো দিয়ে এরও কিছু কল্যাণ বৃদ্ধি পাইলো, এরও কিছু কল্যাণ বৃদ্ধি পাইলো, এরকম করাও যায়। তার মানে প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তারাও মানুষ, এই পৃথিবীর বাসিন্দা। যারা ধনিক শ্রেণী, যারা মূলধনের মালিক, তারাও এই পৃথিবীর বাসিন্দা। অতএব পৃথিবীর একই আমি, সে, সবাই তো মানুষ। অতএব আমাদের সবাই কীভাবে ভালো থাকা যায় সে ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে সমাজ আরও অনেক সুন্দর হবে। মানুষ এর হাসিতে সমাজ ভরে উঠবে, রাষ্ট্র ভরে উঠবে, সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাবো। তাহলে আমরা কল্যাণ অর্থনীতির আজকে এখানেই শেষ হয়ে গেল। এইখানকার তোমরা এখান থেকে যারা এই ক্লাসটি নিয়ে 3টা ক্লাস নিলাম আমি, 3টা ক্লাস যদি নিয়মিত দেখো, তাহলে কল্যাণ অর্থনীতি নিয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের যে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন, কোনো প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না।
খুব সহজে কিন্তু তোমরা এখান থেকে ভালো মার্কস পেয়ে যাবে। এবং দারুণ এক মানে তোমার এটা জাস্ট 3টা ক্লাস যদি একটু দেখো ভালোভাবে, তাহলে কিন্তু তোমার এই ক্লাসের পড়াটা সুন্দরভাবে হয়ে যাবে। আর যারা আমরা অনার্স সেকেন্ড ইয়ারে নয়, ফার্স্ট ইয়ারে আসি বা 4th ইয়ার বা 3rd ইয়ার বা বিভিন্ন ইয়ার বা সাধারণ জনগোষ্ঠী যারা ইকোনমিক্সের সাথে জড়িত না, বিভিন্ন জন আছে, তারাও কিন্তু এই কল্যাণ অর্থনীতির এই ধারণা থেকে কিন্তু তোমার সমৃদ্ধ হতে পারে। যে কিভাবে আমরা সমাজের যে সামাজিক কল্যাণের কথা বলছি, সমাজের বন্টনের কথা বলছি, এইসব বিষয়গুলো নিয়ে অনেকের মাথাতে কাজই করে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো এই জায়গাগুলো তখন নিশ্চিত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।